আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নে যে প্রথম প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্ন সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি, এটা হবে নততল হবে। 2 আছে প্রদত্ত কোন কথাটি সত্য নয়, এটা হবে দিয়ে দাগে কার্বন টেট্রাক্লোরাইডের অণুতে 3টি ক্লোরিন পরমাণু আছে। এরপরে 3 আছে মানুষের হাত, এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে 4 আছে একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো, এটা হবে ইনজেকশনের সিরিঞ্জ। এরপরে 5 আছে সূর্য থেকে গাছ, গাছ থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর, ময়ূর থেকে বাঘ। খাদ্য খাদক সম্পর্কযুক্ত এই পরিকল্পিত রেখাচিত্রটি হলো, এটা হবে খাদ্য শৃঙ্খল হবে। 6 আছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে, এটা হবে 1 আছে পি দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে। 2 আছে কিউ দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে। 3 আর দলের দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যভাবে হয়েছে। 4 হচ্ছে এস দলের দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি কোনোটাই হয়নি। উপরের দলগুলির মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলের, এটা হবে আর দলের। এরপরে 7 আছে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ, এটা হবে পাথরের চুন হবে। 8 আছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপে যে মাপগুলো পাওয়া গেল তা হলো 160 সেমি, 30 সেমি, 40 সেমি। তাহলে বেঞ্চটা কতটা উঁচু, এটা হবে 40 সেমি। এরপরে 9টা আছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুলটা ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল, যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের, এটা হবে আয়তন হবে। এরপরে 10 আছে সৌর কুকার চালু করা হলো, কোন শক্তিতে রূপ বদলাচ্ছে, এটা হবে আলোক শক্তি তাপ শক্তিতে। এরপরে 11 আছে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো, এটা হবে শ্যাওলা হবে। 12 ফুটবলে কিক করলে কিক জীবটার বদলে কোন শব্দ বসানো যায়, এটা হবে ধাক্কা হবে। এরপরে 13 হচ্ছে আমাশয় রোগ ঘটায় যে জীব, সে যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো, এটা হবে প্রোটিস্টা। এরপরে 14 হচ্ছে প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে, এটা হবে চন্দ্রবড়া হবে। এরপরে 15 হচ্ছে কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে খায়, এটা হবে জেন গুডাল। এরপরে 16 হচ্ছে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি ফোরার পদ্ধতির কোন দিককে তুলে ধরে, এটা হবে রিফিউজ। এরপরে 17 আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো, এটা হবে নীলতিমি হবে। এরপরে 18 আছে নিচের কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে, এটা হবে পটলের খোসা হবে। এরপরে 19 আছে জলের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে 2টি গ্যাস পাওয়া যায় তা হলো, এটা হবে হাইড্রোজেন ও অক্সিজেন হবে। এরপরে 20 হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘষতে যায় সে হলো, এটা হবে সরীসৃপ হবে। এরপরে 21 হচ্ছে ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে, এটা হবে নততল হবে। এরপরে 2 রেখেছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 1 আছে তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন, এটা হবে খুন্তি বা সাঁড়াশি। এরপর 2 আছে হামব্যাক তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, এটা হবে সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। এরপর 3 আছে এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় হচ্ছে তরল, এটা হবে পারদ হবে। এরপর 4 আছে কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক, এটা হবে কপিকল হবে। এরপর অথবা এটা আছে সাইকেলের মধ্যে অনেকগুলো যন্ত্র থাকে, এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো ও সেটি কী ধরনের সরল যন্ত্র, এটা হবে প্যাডেল হবে, প্যাডেল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে 5 আছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত
আয়তনের বায়ু আছে তা মাপা যাবে, এটা হবে উচ্চতা হবে। এরপর 6টা আছে চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ, এটা হবে জৈব ভঙ্গুর হবে। এরপরে 7 আছে ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণু সংকেত কী হবে, এটা হবে Cl2 হবে। এরপরে 8 আছে দৈর্ঘ্য থেকে স্কেল, এটা আছে তরলের আয়তন হবে, এটা হবে আয়তন মাপনী চং। এরপরে 9টা আছে চাষের জমি থেকে পাওয়া একটা বর্জ্য হলো, এটা হবে ডিডিটি হবে। এরপরে 10 যেটা আছে পিঁপড়েদের সমাজে দাসী সৈন্য আর শ্রমিক সবাই আসলে, এটা হবে রানীর মেয়ে। এরপরে 11 হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে, এটা হবে নোটোকট নামের একটি দণ্ড। এরপরে 12 হচ্ছে জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, এটা ভুল হবে। এরপরে 13 হচ্ছে দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়, এটা হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এরপরে 14 হচ্ছে বৃত্তের মধ্যে লেখা 3টি শব্দের মধ্যে যে শব্দটির অন্য দুটির শব্দের সঙ্গে সম্পর্ক কম তার উপর কাটা চিহ্ন দাও, এটা হবে নিউটন হবে এখানে। এরপরে 3 আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 আছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, এর উত্তরটি হলো বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত কারণ ঘরে আবর্জনা জমিয়ে রাখলে তা ঘরের পরিবেশকে দূষিত করতে পারে। পচা সবজি, মাছের কাঁটা, মাংসের হাড়, মাছের আঁশ ইত্যাদি জমিয়ে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়, মশা মাছির উপদ্রব হয়, রোগ জীবাণু সংক্রমণ ঘটতে পারে, তাই বাড়ি ঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়। এরপরে 2 আছে তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর আর একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হলো কাঁচের টুকরো আর একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো আনাজের খোসা। এরপরে 3টা আছে একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটি সরু সুতো ও একটি রুলারের সাহায্যে কিভাবে মাপা যাবে, এর উত্তরটি হলো এই যেখানে আছে যে বক্ররেখাটির আনুমানিক দৈর্ঘ্য থেকে বেশি দৈর্ঘ্যে একটি সুতোর টুকরো নেওয়া হলো। এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর এমনভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার ওপর সব জায়গা মিলে যায়। এরপর 3টা আছে এই অবস্থায় সুতোটির যে স্থান দুটি বক্ররেখাটির 2 প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটিতে সুতোর ওপর রং দিয়ে চিহ্নিত করা হলো। এবার সুতোটিকে তুলে সোজা টান টান করে একটা সাধারণ স্কেল বা রুলারের সাহায্যে সুতোটির ওপর চিহ্নিত স্থান দুটির মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হলো। সুতরাং ওই দৈর্ঘ্যই হলো বক্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য। এরপরে 4টা আছে ধাতুদের 2টি সাধারণ বৈশিষ্ট্য লেখো। এই যে 1 হচ্ছে যে ধাতুগুলি প্রসারণশীল হয়, আর 2 হচ্ছে ধাতুগুলি তাপ ও তড়িতে সুপরিবাহী হয়, 3 ধাতুগুলি ঔজ্জ্বল্য আছে, 4 ধাতুগুলি সাধারণত শক্ত হয়। এগুলি থেকে তোমরা যে কোনো 2টি লিখে নেবে। এরপরে 5 আছে এমন 2টি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায়, এর উত্তরটি হলো খঞ্জনা, কাজল। এরপর 6টা আছে একটা স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কীভাবে বাড়াতে পারো, এটা হবে আকৃতি পরিবর্তন করে। এরপরে 7টা আছে তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 হচ্ছে এই যে রুই মাছের দেহ হচ্ছে মাকু আকৃতির ও পিচ্ছিল আঁশ দ্বারা আবৃত থাকে, আর হচ্ছে এদের হচ্ছে গমন অঙ্গ হচ্ছে পাখনা। এরপরে 4 আছে 3-4টি বাক্যে উত্তর দাও। 1 আছে যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও, এর উত্তরটি হলো
সাধারণ সিঁড়ি ও খাড়াই সিঁড়ি উভয়ের নততল, কিন্তু খাড়াই সিঁড়ির তুলনায় সাধারণ সিঁড়িতে আনত কোণের পরিমাণ অনেক কম হয়। আমরা জানি আনত কোণের মান যত কম হয় নততলের যান্ত্রিক সুবিধা তত বেশি হয়। তাই সাধারণ সিঁড়ি দিয়ে অনেক কম বল প্রয়োগে সহজে উপরে ওঠা যায় এবং খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয়। তাই বাড়ির সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয়। এরপরে দুইটা আছে, তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কীভাবে আবার ব্যবহার করতে পারো। এর উত্তরটি হলো, এই যে প্রথমে যে বাড়ির বর্জ্য যেটা আছে, একে হচ্ছে আনাজের খোসা ও পচা ফল, এটা হচ্ছে বাগানে গর্ত করে তার মধ্যে রেখে কম্পোস্ট সার তৈরি করা যায়। আনাজের খোসা গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এরপরে দুইটা আছে প্লাস্টিকের বোতল ও খালি রিফিল, এটা প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিলগুলোকে লাগিয়ে সুন্দর পেনদানি তৈরি করা যায়। এরপর তিনটা হচ্ছে ছেঁড়া কাগজের মণ্ড বানিয়ে তা দিয়ে মুখোশ, টুপি প্রভৃতি উপহার তৈরি করা যায়। এরপরে যেটা হচ্ছে কাঁচের শিশি বোতল, এটাবে সুন্দর কারুকার্য করে শোপিস তৈরি করা যায়। এরপর পাঁচটা হচ্ছে গৃহস্থালির কঠিন বর্জ্য, এটাবে নিচু জমি ভরাট করার কাজে লাগে। এরপর তিনে দেখে যাচ্ছে তোমাকে একটা 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দেওয়া হলো, তা দিয়ে 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য কীভাবে মাপবে। এর উত্তরটি হলো, 1 মিটার 5 সেমি সমান 100 সেমি যোগ 5 সেমি সমান 105 সেমি, অর্থাৎ 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দিয়ে 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য মাপতে হলে 105 সেমি দৈর্ঘ্য মাপতে হবে। এর জন্য প্রদত্ত তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর 10 বার এবং তারটির দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত একবার নির্ণেয় দৈর্ঘ্যটির সঙ্গে মেলালে 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য মাপা যাবে। প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে বোঝানো হলো। এই যে এখানে দেওয়া আছে যে 10 সেমি যোগ 10 সেমি যোগ 10 সেমি, এইভাবে 10 সেমি 10 সেমি করে হচ্ছে 10 বার মাপতে হবে। আর হচ্ছে একটা হচ্ছে যে 10 সেমি তারটাকে হচ্ছে একবার হচ্ছে পুরো অর্ধেক করে, তার হচ্ছে তাহলে 10-এর অর্ধেক করলে এটা 5 হবে, অর্থাৎ হচ্ছে 5 সেমি মাপ নিলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে মোট 105 সেমি। এরপরে চারিটা হচ্ছে শ্রমিক মৌমাছিরা কি কাজ করে। এর উত্তরটি হলো, শ্রমিক মৌমাছির কাজ হলো, একে হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। 2 ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। 3 রানী মৌমাছির যত্ন করা। 4 ডিম, লার্ভা ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা। 5 শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। 6 এছাড়াও মৌমাছিরা যখন ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। এরপরে 5টা আছে পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝায়। এর উত্তরটি হলো, অবশেষ পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। এরপর যেটা হচ্ছে পরিশ্রুত, পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিশ্রুত। এরপরে যেটা হচ্ছে নিচে কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিশ্রাবণ করে আলাদা করা যাবে। এটা হচ্ছে চিনি জলীয় দ্রবণ, মিটা আছে তেল ও তেলে গুলে যাওয়া তেল রং। এরপর সেটা আছে বালি ও জলের মিশ্রণ। জল ও বালির মিশ্রণকে পরিশ্রাবণ দ্বারা পৃথক করা যাবে, কারণ এক্ষেত্রে বালির দানাগুলি ফিল্টার পেপারের ছিদ্রের মাপে চেয়ে বড়, তাই বালির দানাগুলি ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় এবং পরিশ্রুত জল পাওয়া যায়। কিন্তু চিনি ও জলের মিশ্রণের ক্ষেত্রে চিনি এর কণাগুলি ছোট এবং ফিল্টার পেপারের ছিদ্রের মধ্য দিয়ে চলে যায়, তাই চিনি এবং জলের মিশ্রণকে পরিশ্রাবণ দ্বারা পৃথক করা অসম্ভব। তেলে হচ্ছে গুলে যাওয়া তেল রঙকেও হচ্ছে পরিশ্রাবণ দ্বারা পৃথক করা যায় না। এরপরে 6টা হচ্ছে গাছ কাঠ থেকে শক্তি পায়।
এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কি হতে পারে? এর উত্তরটি হলো গাছ শক্তি পায় সূর্য থেকে। এই ঘটনায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদ তার খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ রাখে। প্রাণীরা সেই সব উদ্ভিদকে সরাসরি বা পরোক্ষভাবে খাদ্যরূপে গ্রহণ করে। তাই বেশিরভাগ গাছ কাটলে খাদ্যের উৎসের অভাব দেখা দেবে, প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। এরপরে 27টা আছে ঘাস, গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও। এর উত্তরটি হলো ঘাস হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির, যা মাটিতে লতিয়ে চলে। এরপর যেটা হচ্ছে গোলাপ গাছ হলো গুল্ম জাতীয়, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাঠযুক্ত হয়। মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়। এরপরে আম গাছ হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, গুড়ি কাষ্ঠল, প্রচুর শাখা প্রশাখাযুক্ত হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে প্রথম প্রশ্ন সেটটি ছিল অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্ন সেটটি সম্পূর্ণ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে নেবে।